বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ আইন 1861 সালের 5 নং আইন। পুলিশ আইন 1861 সালের 5 নং আইন। এই আইনের আমরা 30টি ধারা মতো পড়ব। এই আইনে ধারা আছে সম্ভবত 1 থেকে 46টি। 1 থেকে 46 আমরা এখানে আইন পড়ব, মাত্র 30 পিস, 30টি ধারা পড়ব। এই ধারার মধ্যে ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন। এখন আসেন পুলিশ আইনের একে আর সংজ্ঞা পড়ব না। 2 হলো পুলিশ বাহিনীর সংজ্ঞাটা কিরকম। দেশের সকল পুলিশ যতগুলো ইউনিট আছে সব একটা মাত্র পুলিশ বাহিনী বলেই গণ্য হবে, এতটুকুই। এরপরে আসেন 3 ধারা, পুলিশের কর্তব্য তত্ত্বাবধানকারী। এই দ্বারা আমাদের জানা দরকার। পুলিশের কর্তব্য তত্ত্বাবধানকারী সরকার, দেশের সরকার সম্পর্কে আপনাদের ধারণা আছে বা সামনে দণ্ডবিধি আইনি সরকার পর্ব। সরকার একটা রাষ্ট্র পরিচালনা করে, একটা রাষ্ট্রের অংশ বিশেষ বা কার্যনির্বাহী কার্যক্রম পরিচালনা করে, তারাই সরকার। সরকার পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করে, সরকার সমস্ত বাহিনী নিয়ন্ত্রণ করবে। অনেকের ধারণা কম, বলে স্বতন্ত্র হোক না, স্বতন্ত্র হওয়ার সুযোগ নাই। গণতান্ত্রিক দেশে সবার সমান অধিকার হবে, তাই সরকার নিয়ন্ত্রণ করবে। সবাই যদি প্রধান হয় তাহলে কেউ কারোর কথা শুনবে না। পুলিশের কর্তব্য তত্ত্বাবধানকারী সরকার দেশের সকল অংশের পুলিশ বাহিনীর সকল কার্য তত্ত্বাবধান করবে। খালি সরকার, আমাদের বাংলাদেশে যত পুলিশ আছে আপনি যেখানেই কর্মরত থাকেন, এটা সরকার নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। তত্ত্বাবধান করিবেন এবং সরকার কর্তৃক সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত না হইয়া অন্য কেউ, কোনো অফিসার বা আদালত পুলিশের কাজে হস্তক্ষেপ করবে না। কত সুন্দর কথা। তাহলে আমাদের এই পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ কেটা করে? সরকার করে। পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করে কে? সরকার। বাংলাদেশের যে কোনায় আপনি থাকেন, যে কাজই করেন, সেখানে সরকার হস্তক্ষেপ করতে পারে। এরা পুলিশ আইনের 1861 সালের 3 নম্বর আইন। সাল হলো 1861 সালের 3 ধারার এই এই আইন আজ বলবৎ। তাহলে কি এই তত্ত্বাবধান কেটা করতে পারবে না? কে এই পুলিশ বাহিনী হস্তক্ষেপ করতে পারবে না? সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত না হয়ে যে কোনো অফিসার, সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত না হয়ে যে কোনো অফিসার অথবা আদালত এই পুলিশ বাহিনীর কাজে হস্তক্ষেপ করিতে পারবে না। আজকে এরকম একটা পিআরবি পড়ছিলাম। তাহলে পুলিশের কাজ এই করবে, হস্তক্ষেপ কেটা করবে? সরকার করবে। সরকারের নিকট যিনি ক্ষমতাপ্রাপ্ত হবেন তিনি করবেন, এবং কোনো অফিসার বা আদালত এই পুলিশের কাজে হস্তক্ষেপ করবে না। পরিষ্কার কথা। এইটা শিখে নিলেন 3 নম্বর। 4 নম্বর আছে পুলিশ প্রশাসনিক ক্ষমতা। এইখানে সহজ করে বলি, এটা আমাদের তেমন পড়ার কিছু নেই, এগুলো মনে হয়। পুলিশ প্রশাসনিক ক্ষমতা ইন্সপেক্টর জেনারেল, তারপরে আছে কিনা সহকারী ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, পুলিশ সুপার প্রশাসন, জেলা, যখন এইভাবে ধরে ধরে সাজানো, যেমন ইন্সপেক্টর জেনারেল, অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি রেঞ্জ পর্যায়, জেলা পর্যায়ে হলো পুলিশ সুপার। তাই জেলা পর্যায়ে পুলিশ সুপারের প্রশাসনের জেলা ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রণাধীন জেলা সুপারিনটেন্ডেন্ট। তাহলে এখন খেয়াল করেন, যেটা মূল্যবান কথা, এটা খেয়াল করেন, এমসিকিউ না হলেও আপনারা অফিসার হবেন এবং অলরেডি ওয়ায় বসে রয়েছেন। জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থা কিভাবে সাজাবে? জেলা ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রণাধীন। তাহলে জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থা কার নিয়ন্ত্রণে? জেলা ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রণাধীন জেলা সুপারিনটেন্ডেন্ট, জেলা ম্যাজিস্ট্রেট, তারপরে লেখা জেলা সুপারিনটেন্ডেন্ট। সরকার সিদ্ধান্ত ক্রমে কোনো সহকারী সুপারিনটেন্ডেন্টের উপর ন্যস্ত থাকবে। তাহলে জেলা পর্যায়ে কার কাছে ন্যস্ত থাকবে? জেলা ম্যাজিস্ট্রেট। তারপরে কার কাছে? পুলিশ সুপার। এরপরে কার কাছে? সহকারী সুপারিনটেন্ডেন্টের উপর ন্যস্ত থাকবে। তাহলে দেখেন, বাংলাদেশের সমগ্র পুলিশের তত্ত্বাবধান করবে কিনা? সরকার। এখন আপনি যদি সরকার হস্তক্ষেপ করবে কেন, অনেক সময় আমাদের লোকজন দেখি বলে, তখন বলবেন 1861 সালের 5 নং আইন, পুলিশ আইন, ওই আইনের 3 ধারা পড়ে আসেন, দেখবেন আপনাকে কে নিয়ন্ত্রণ করবে সুন্দর করে লেখা আছে। নীরব থাকেন, ডিউটি পালন করেন, সরকার যা কয় তাই মেনে নেন, ঠিক আছে। এটাই আমাদের কাজ। তারপরে কার কথা শুনবেন না?
সরকারের নিকট থেকে ক্ষমতা প্রাপ্ত পায় নাই এমন কোনো অফিসারের ক্ষমতার কথা আপনি শুনবেন না। তাহলে যখন ভোটাভুটি হয় তখন প্রিজাইডিং অফিসার কিন্তু সরকারের নিকট থেকে ক্ষমতা পায়, ওনার সাথে আর তর্কে লাগবেন না। তারপরে কি হচ্ছে, যদি কোনো আদালত বা কোনো অফিসারের কাজেও পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারবে না। এরপরে চার চার দ্বারা পুলিশ প্রশাসন কিভাবে সাজা যাবে, সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ইন্সপেক্টর জেনারেল, অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল, রেঞ্জের ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার, কিন্তু পুলিশ সুপার জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রণাধীন পুলিশ সুপারিনটেন্ডেন্ট এবং সহকারী পুলিশ সুপারিনটেন্ডেন্টের উপর ন্যস্ত থাকবে। আমরা বাকি নিচেরগুলো ওনাদের নিয়ন্ত্রণে পরিচালিত হব। আইজিপি এবং ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ, আইজিপির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ। তাহলে কি বুঝলাম, ইন্সপেক্টর জেনারেল পুলিশের প্রধান, ইনি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ইন্সপেক্টর জেনারেল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইনের 12 ধারা, এছাড়াও 1943 সালে পুলিশ প্রবিধানের 35-এর খ ধারা, খ বিধি, এবং আইজিপি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন পুলিশ আইনের 5 ধারা। বিশেষ ম্যাজিস্ট্রেট, স্পেশাল ম্যাজিস্ট্রেট সরকারের নিকট থেকে ক্ষমতা প্রাপ্ত বা গেজেটের মাধ্যমে কিছু ক্ষমতা একবারে ছেড়ে দিয়েছেন, সেই ক্ষমতার কিছু অংশ এখন আমি বলবো, আপনারা শুনবেন। পুলিশের ইন্সপেক্টর জেনারেল দেশের সকল জেলার ম্যাজিস্ট্রেট পূর্ণ ক্ষমতার অধিকারী হইবেন, তবে সরকার কর্তৃক বিভিন্ন সময় প্রদত্ত আদেশ বলে নিয়ন্ত্রণ সাপেক্ষে তিনি উক্ত ক্ষমতা প্রয়োগ করবেন। তাহলে কি বলছে, সরকার কর্তৃক বিভিন্ন সময়ে প্রদত্ত আদেশ বলে নিয়ন্ত্রণ সাপেক্ষে তিনি উক্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তাহলে আইজিপি যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবে, সরকার কর্তৃক নির্দিষ্ট যখন ক্ষমতা দায়িত্ব দেবে তখন তিনি এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এছাড়া আপনারা যখন আইন পড়বেন, তাহলে কি অপরাধী নিয়ন্ত্রণ, গ্রেপ্তার এবং অপরাধীকে অন্বেষণ, অপরাধের রহস্য উদ্ঘাটন করা, এইগুলোর ক্ষমতা অটোমেটিক দেওয়াই থাকে পুলিশের। ঠিক আছে, এই যে পিআরবির 1943 সালের পুলিশ প্রবিধানের 35-এর খতে পড়বেন, আরো সুন্দর বুঝতে পারবেন। খালি ইন্সপেক্টর জেনারেলের কি ক্ষমতা আছে, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সমগ্র বাংলাদেশ। এখন আসেন গুরুত্বপূর্ণ আরেকটা ধারা, 7 ধারা, অধীনস্থ পুলিশ কর্মচারীর দণ্ড প্রদানের ক্ষমতা। অধীনস্থ পুলিশ কর্মচারীর দণ্ড প্রদানের ক্ষমতা কি কি কারণে আমার আপনাকে দণ্ড দেয়, অনেকের বললেও অনেক কিছুই বলবেন, 3টে কথা বলবো। এই 3টে কারণে আমাদের দণ্ড দেয়, 3টে কারণে আমাদের দণ্ড দেয় অধীনস্থ পুলিশ কর্মচারীর দণ্ড প্রদানের ক্ষমতা। 3টে কারণটা কি, 3টে অপরাধ কি কি করি খেয়াল করেন। আমাদের অযোগ্যতা, দোষ ত্রুটি, আমরা দোষ ত্রুটি করি, আমরা কর্তব্য অবহেলা করি। 3টে কথা খেয়াল রাখবেন, অযোগ্য, দোষ ত্রুটি, কর্তব্য অবহেলা। পুলিশের অধীনস্থকে কখন কি কাজে শাস্তি দেয়, তখন লিখবেন ডিউটি ফাঁকি, হাজির হয় নাই, রোল কলে যায় নাই, এরা গেছিলাম না, পানির ট্যাপ ছাড়িয়ে দিছিলাম, এরকম না, সুন্দর করে বলবেন। আপনারা গ্রাজুয়েট অফিসার হবেন, বলবেন ওর অপরাধ হয়তো কোনো অযোগ্যতা ছিল, ওর কোনো দোষ ত্রুটি ছিল, অথবা দায়িত্ব কর্তব্য অবহেলা করছে। যে অপরাধের কথাই বলেন সব এই 3টের মধ্যেই সীমাবদ্ধ। দাগ দিয়ে রাখবেন, এই 3টে কথা দাগ দিয়ে রেখে মুখস্থ করে রাখবেন, পড়ে ফেলাবেন। এই 3টে কারণে যদি আপনার অপরাধ হয়, এই 3 কারণে যদি আপনার অপরাধ হয়, এই 3টে অপরাধের কারণে আপনাকে কে শাস্তি দেবে, ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি, সহকারী আইজি, পুলিশ সুপারিনটেন্ডেন্ট। তাহলে আমাদের অপরাধ হলে কারা শাস্তি দেবে, ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি, সহকারী আইজি এবং জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট। কর্তব্য অবহেলার কারণে অধীনস্থ পুলিশ কর্মচারী এক বা একাধিক শাস্তি দেবে। তাহলে কি পেলাম, 7 ধারায় 3টে অপরাধ এর শাস্তি দেবে ইন্সপেক্টর জেনারেল, সহকারী ডিআইজি, সহকারী আইজি এবং পুলিশ সুপারিনটেন্ডেন্ট, 4 জন। 3টে অপরাধে 4 জন শাস্তি দেবে। কয় প্রকারের শাস্তি আমার আছে, এখানে 4 প্রকার শাস্তি আছে, খেয়াল করেন। এই শাস্তির ব্যাখ্যা আপনাদের জানা লাগবে না, খালি শুনে রাখেন। ক, অনধিক 1 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা। অনধিক 1 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা।
অনধিক 15 দিন পর্যন্ত ব্যারাকে আটক, গার্ড ডিউটি অথবা অন্য কোনো শ্রম সাধ্যমূলক কাজ। অনধিক 15 দিন পর্যন্ত ব্যারাকে আটক, গার্ড ডিউটি, অন্য শ্রম সাধ্য কাজ। গ অসৎ আচরণের বেতন হইতে বঞ্চিত করা, সৎ আচরণের বেতন হইতে বঞ্চিত করা, সৎ আচরণের বেতন হইতে বঞ্চিত করা, কোনো বিশেষ পদমর্যাদা বা ভাতা রহিত করা, কোনো বিশেষ পদমর্যাদা বা ভাতা হইতে রহিত করা। এইগুলো কিন্তু গুরুদণ্ড এবং লঘুদণ্ডের মধ্যে পড়ে না। আপনারা যে 7 ধারায় যেটা টাস করে পড়বেন সেটা সামনে আসতেছে পড়ব। কিন্তু এই নতুন নতুন তথ্যগুলো জানলেন। পুলিশ আইনে যদি কি কি কারণে পুলিশের শাস্তি দেয় তখন লিখবেন অযোগ্য, দোষখুঁটি, কর্তব্য অবহেলা। পুলিশ কারা এই ধরনের পুলিশ অধীনস্থকে শাস্তি দিতে পারে লিখবেন ইন্সপেক্টর জেনারেল, ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি, সহকারী আইজি, পুলিশ সুপারিনটেন্ডেন্ট। কি ধরনের শাস্তি দেবে? এক বা একাধিক শাস্তি দিতে পারে, এক বা একাধিক শাস্তি দিতে পারে। অনধিক 1 মাসের বেতন, সমপরিমাণ জরিমানা, 15 দিন পর্যন্ত ব্যারাকে আটক, গার্ড ডিউটি, শ্রম সাধ্যমূলক কাজ, সদাচরণের বেতন হইতে বঞ্চিতকরণ, কোনো বিশেষ ভাতা পদমর্যাদাতে রহিতকরণ। এটা আপনাদের আসবে না, মানে জানালার জন্য পড়া। এখন যেটা পড়তে চাচ্ছেন গুরুদণ্ড এবং লঘুদণ্ড। 7 ধারায় 2টি দণ্ড আছে, 2টি দণ্ড আছে। 7 ধারায় 2টি দণ্ড দেয়, একটা আছে গুরুদণ্ড, একটা হচ্ছে লঘুদণ্ড। গুরুদণ্ড হলো বড়, লঘুদণ্ড হচ্ছে ছোট। লঘুদণ্ড হচ্ছে 0.25 কর্তন হয়, আর গুরুদণ্ড হচ্ছে 2 পয়েন্ট কর্তন হয়। তাই তো স্যারেরা? বড় শাস্তি 2 পয়েন্ট কর্তন হয়। তাহলে আমাদের যদি অযোগ্য, দোষখুঁটি, কর্তব্য অবহেলার কারণে আমাদের বিরুদ্ধে শাস্তি হয় তাহলে 2 ধরনের শাস্তি হবে। এক হচ্ছে গুরুদণ্ড, চাকরি হইতে বরখাস্তকরণ। খেয়াল করেন, চাকরি হইতে বরখাস্তকরণ, অপসারণ, পদ অবনতি, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, পদ উন্নতি স্থগিতকরণ। তাহলে গুরুদণ্ড হচ্ছে 2 পয়েন্ট কাটা, চাকরি হইতে বরখাস্তকরণ, অপসারণ, পদ অবনতি, বেতন বৃদ্ধি স্থগিতকরণ এবং পদ উন্নতি স্থগিতকরণ। এরপরে আসেন লঘুদণ্ড, 0.25 কাটা যাবে। এই গুরুদণ্ড হলে আমার আপনার কি কি কাজ আছে? আমরা কিন্তু 3 বছরের মধ্যে সম্ভবত পরীক্ষা নিষিদ্ধ হয়, জাতিসংঘ শান্তি রক্ষা মিশন নিষিদ্ধ হয়, এবং পূর্বে এক সময় আইন ছিল 2 এর অধিক যদি গুরুদণ্ড থাকে তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অবসরে চলে যাবেন। ঠিক আছে? আর লঘুদণ্ড কি করেন? লঘুদণ্ড হচ্ছে সতর্কীকরণ, তিরস্কার, সতর্কীকরণ, তিরস্কার, অতিরিক্ত ডিল, ফেটিক ডিউটি, আটক বা নজরবন্দি। সতর্কীকরণ, তিরস্কার, অতিরিক্ত ডিল, ফেটিক বা আটক বা নজরবন্দি। এই যদি যখন লঘুদণ্ড দেবে, লঘুদণ্ড দিতে গেলে আপনার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রয়োজন হয় না, কিন্তু গুরুদণ্ড দিতে গেলে আপনার আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করতে হয়, সওয়াল জবাব হয়, আপনি বিভিন্ন প্রসেসের, মানে তাহলে বিভাগীয় মামলা হবে, কৈফিয়ত চাওয়া হবে, এরপরে আপনার গুরুদণ্ড প্রদান করা হবে। সরাসরি গুরুদণ্ড প্রদান করা যায় না। সাসপেনশন, সাসপেনশন কিছুদিনের জন্য কর্মবিরতি, সাসপেনশন হলো বিশেষ দণ্ড বলা হয়। সাসপেনশন হলো কিছুদিনের জন্য কর্মবিরতি, কিছুদিনের জন্য কর্মবিরতি, বিশেষ দণ্ড বলা হয়। ডিসমিসাল এবং ডিসচার্জ এর মধ্যে পার্থক্য কি? ডিসমিসাল এবং ডিসমিসাল এবং ডিসচার্জ। ডিসমিসাল হলো ভয়ঙ্কর জিনিস, ডিসমিসাল হলে সরকারি কাজে পুনরায় নিয়োগ নিষিদ্ধ হয়। ডিসমিসাল, চাকরির থেকে যদি আমাকে ডিসমিসাল করে দেয় তাহলে সরকারি চাকরির কাজে পুনরায় নিয়োগ নিষিদ্ধ করা হয়। আর ডিসচার্জের তা হয় না, ডিসচার্জ করা হলে তা হয় না। এখন আসেন 8 ধারায় পুলিশ নিয়োগ। 8 ধারায় পুলিশ নিয়োগ। পুলিশ নিয়োগ কিরকম? এই আইনের 4 ধারায় উল্লেখিত ব্যতিক্রম প্রত্যেক পুলিশ কর্মচারী, 4 ধারায় বলছে অধীনস্থ পুলিশ। এই অধীনস্থ পুলিশ নিয়োগ করতে গেলে প্রত্যেক পুলিশ অফিসার একটি করে নিয়োগপত্র পাবেন বা সার্টিফিকেট পাবেন। প্রত্যেক পুলিশ অফিসার, অধীনস্থ পুলিশ অফিসার নিয়োগ হলে একটা করে নিয়োগপত্র এবং একটা করে সার্টিফিকেট পাবেন। নির্ধারিত ফর্মে পাবেন, নির্ধারিত ফর্মে পাবেন। তারপরে কি নির্ধারিত ফর্মে পাবেন। এই ফর্মে যখন আমি আপনি নিয়োগপ্রাপ্ত হব সকল ক্ষমতা
কর্তব্য, দায়িত্ব এবং সুযোগ সুবিধার অধিকারী হব। আবার দেখেন নিয়োগ, পুলিশের নিয়োগ অধীনস্থ যখন নিয়োগ পাবেন তখন এই নিয়োগ পদ্ধতি কিরকম, প্রত্যেক পুলিশ সদস্য যখন নিয়োগ পাবেন একটা নিয়োগপত্র পাবেন। এই নিয়োগপত্র পাওয়ার পর কি হবেন, তিনি নির্ধারিত ফরমে এই নিয়োগপত্র পাবেন বা সার্টিফিকেট দেওয়া হবে। যখনই আমি নিয়োগপ্রাপ্ত হবে বা কেউ পুলিশ হিসাবে নিয়োগপ্রাপ্ত হবেন, তিনি সকল ক্ষমতার অধিকারী হবেন, কর্তব্য, দায়িত্ব এবং সুযোগ সুবিধার অধিকারী হবেন। সার্টিফিকেট আইজি বা তৎকর্তৃক নিয়োজিত, এই যে আপনাকে সার্টিফিকেট আমাকে দিয়েছে আইজিবি, এই সার্টিফিকেট আইজিবি কর্তৃক নিয়োজিত অপর কোনো পুলিশ কর্মকর্তা দ্বারা মোহরান্বিত হইবে। এগুলো আপনাদের মোহরান্বিত হইবে। এখন আসেন, এই নিয়োগপত্র পাওয়ার পরে চাকরি হইতে বরখাস্ত, চাকরি পদত্যাগ, বরখাস্ত, অন্য কোনো কারণে চাকরি জীবনের যদি অবসান ঘটে তাহলে সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষের নিকট জমা দেবেন, তাহলে 8 ধারায় নিয়োগ পেলাম। নিয়োগ পাওয়ার পরে কি হলো, একটা নিয়োগপত্র পেলাম, নির্ধারিত ফরমে দিল, আমার দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা, সুযোগ সুবিধা সবই ছিল। কিন্তু সমস্যা কোথায় হলো, আমি যদি পদত্যাগ করি, আমি যদি বরখাস্ত হই, আমি যদি চাকরির অবসান ঘটে যায়, তাহলে আমার যে দায়িত্ব কর্তব্য পালন করার সময় যে ক্ষমতা থাকবে না, কর্তব্য থাকবে না, এবং যে সুযোগ সুবিধা এবং যে সার্টিফিকেট দিছিল, পোশাক পরিচ্ছদ দেয়, এগুলো নির্ধারিত অফিসে জমা দেবেন। এগুলো নির্ধারিত অফিসে জমা দিতে হয়। এ যদি জমা না দেন 28 ধারার শাস্তি আছে। এই 8 ধারা, পুলিশ আইনের 8 ধারার শাস্তি কিন্তু 28 ধারা হয়। আপনি যদি নিয়োগপত্র, পোশাক পরিচ্ছদ, অস্ত্রগুলি যা যা আপনার কর্তব্য, দায়িত্ব, কর্তব্য, সুযোগ সুবিধা এই ব্যবহার করার জন্য আমাকে দেশে, এইটা যখন চাকরি থেকে বরখাস্ত হবেন, পদত্যাগ করবেন, চাকরি জীবনের অবসান ঘটবে, সেই সময় আপনাকে এগুলো জমা দিয়ে দিতে হবে। এইটুকু। তাহলে নিয়োগের ক্ষেত্রে নিয়োগটা কিভাবে, পুলিশ নিয়োগ পেলে একটা নিয়োগপত্র পাবেন, সরকার একটা নির্দিষ্ট ফরমে পাবেন। এই নিয়োগ পেলে আপনি সমস্ত সুযোগ সুবিধা এবং দায়িত্ব, কর্তব্য, সুযোগ অধিকারী হবেন। এখন আসেন 9 ধারা, পুলিশ কর্মচারীর ইস্তফা দেওয়ার নিয়ম। কোনো পুলিশ সদস্য যখন চাকরি পাবেন বা চাকরিতে যোগদান করবেন, ওনার জন্য নিয়ম হচ্ছে, উনি যদি চাকরি করতে না চায় তাহলে 2 মাস পূর্বে যেদিন তিনি অবসর যাবেন তার 2 মাস পূর্বে একটা লিখিত নোটিশ দেবেন, একটা লিখিত নোটিশ বা লিখিত দেবেন, তিনি চাকরি করবেন না। কার কাছে লিখিত দেবেন, যিনি তার নিয়োগকারী কর্মকর্তা, কনস্টেবল, আমাদের নিয়োগকারী কর্মকর্তা পুলিশ সুপার, আউটসাইড কলেজের নিয়োগকারী কর্মকর্তা ডিআইজি। তাহলে যার যার নিয়োগকারী কর্মকর্তা তার বরাবর আপনি এই দরখাস্ত দেবেন। কতদিন আগে, 2 মাস পূর্বে এই দেবেন। চাকরি থেকে যদি আপনি ইস্তফা দেন, চাকরি করবেন না, এই উপলক্ষে আমি দরখাস্ত দেব। কতদিন আগে, 2 মাস পূর্বে। তার বাইরে যদি কোনো কিছু করেন তাহলে ক্ষতি হবে, জেল জরিমানা হবে, অন্য মামলা হতে পারে। 11 ধারা, পুলিশের চাকরিরত অবস্থায় অন্য কোনো চাকরি বা ব্যবসা করা যাবে না। এই 10 ধারা আর 110 পুলিশ প্রবিধান 1943 কথা সেম বুঝে নেবেন। এটা কিন্তু শাস্তির কথা বলে নাই। আপনি যেমন আপনার সন্তানকে বিভিন্ন নিষেধাজ্ঞা দেয়, রোদে যাস নে, বৃষ্টিতে ভিজো না, এ করে না, সে করে না, তার মানে বৃষ্টিতে ভিজলে কিন্তু রোগ না, তারপরে রোদের ভিতর গেলে কিন্তু রোগ না। যখন রোগ আক্রমণ করে সেটা এক জিনিস, কিন্তু তুই বৃষ্টিতে ভিজিস নে, রোদে যাবে না, এটা হলো তার উপর বিধিনিষেধ জারি করা হয়। ঠিক আমাদের পুলিশের এই 10, 9, 10 এগুলো হলো বিধিনিষেধ, আমি যেন ওই কাজ না করি। কিন্তু যখন এই প্রশ্ন করা হয়, আপনি পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে অন্য কোনো দোকানে ব্যবসা বাণিজ্য করলেন, টাস করে 10 এবং 110 ব্যবহার করেন, বলে ওই কাজ করবেন না। আপনি লিখতে পারেন এই পুলিশ আইনের 10, পুলিশ প্রবিধানের 110 অনুসারে এই পুলিশ সদস্যের এই চাকরি বা ব্যবসা করা নিষেধ ছিল ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত। কিন্তু যখন তিনি এই কাজটা করছেন, এই মানে ব্যবসা করছেন বা কোনো কমিটির সদস্য হয়েছেন বা অন্য কোনো চাকরি করতে গেছেন, তখন তিনি অপরাধী হয়েছেন। অপরাধ কোথায়, 729 পুলিশ প্রবিধান 857, 880। তাহলে এই 10 দ্বারা
আর 110 কিন্তু শাস্তির দ্বারা না, শাস্তির দ্বারা এদিকে হচ্ছে পুলিশ আইনের 7, 29 পুলিশ প্রবিধান আছে, দণ্ডবিধি আছে, এটার সাথে এই 10 এবং 110 বুঝে পড়বেন। এগুলো হলো আপনাকে সিগন্যাল দেয় আপনি এই কাজ করবেন না। পুলিশের চাকরি অবস্থায় অন্য কোনো চাকরি গ্রহণ বা বিতরণ বা অন্য কোনো ব্যবসা করবেন না। ইন্সপেক্টর জেনারেলের লিখিত অনুমতি ব্যতীত কোনো পুলিশ কর্মচারী এই আইনের অধীনে নিয়োগ করতে অন্য কোনো চাকরি বা ব্যবসা বা অন্য কোনো করতে পারবে না। পরিষ্কার? তাহলে এই যদি আপনি করতে পারবেন না, এই 10 দ্বারা ভায়োলেট করলেন, তাহলে কি শাস্তি আপনার 10 দ্বারায়? বলেন, কখনোই 10 দ্বারা আপনার শাস্তি না, আপনার শাস্তি হবে এই ভায়োলেট করার কারণে 7, 29 এবং 857, 880। এছাড়াও দণ্ডবিধি আইনি শাস্তি থাকলে অবশ্যই আপনাকে শাস্তি ভোগ করা লাগবে। কিন্তু একই অপরাধের বিচার এক আইনি করলে আরেক আইনি করা যাবে না। যে কোনো এক দণ্ডবিধি আইনি যদি পুলিশ আইনি করেন তাহলে পুলিশ আইনি হবে শেষ, আর যদি দণ্ডবিধি আইনি করে অন্য আইনি বিচার করে পুলিশ আইন বাধার সৃষ্টি করে না, করতে পারে। এটা আছে 36 ধারার কথা। 12 ধারা, এই 12 ধারা প্রশাসনিক কর্মে আদেশ নিষেধ প্রণয়নে আইজিপির ক্ষমতা। এই পিআরবি তৈরি হলো 12 ধারার থেকে। এই যে 1290 পিস পিআরবি পড়বেন, দেখবেন সিংহভাগ জায়গায় পুলিশের এই 12 ধারা, পুলিশ আইনের 12 ধারা, এই 12 ধারার থেকে সৃষ্টি কোথায়? ওই পুলিশ প্রবিধান। 12 ধারার থেকে সৃষ্টি পুলিশ প্রবিধান, পুলিশ আইন থেকে পুলিশ প্রবিধান, পুলিশ আইনের 12 ধারা। প্রশাসনিক কর্মে আদেশ নিষেধ প্রণয়ন আইজিপির ক্ষমতা। সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল পুলিশ বাহিনী গঠন, শ্রেণীবিভাগ, কর্তব্য, অস্ত্রশস্ত্র, পোশাক পরিচ্ছদ, বাসগৃহ সম্পর্কে নিয়মকানুন প্রণয়ন, পুলিশের প্রাপ্ত সংবাদ সংগ্রহ, আদান প্রদান, কর্তব্য প্রদর্শন ইত্যাদি বাহিনীর দক্ষতা রক্ষা প্রভৃতি বিষয়ে নিয়মকানুন প্রণয়ন ও আদেশ জারি করবেন। তাহলে আইজিপি ইন্সপেক্টর জেনারেল কি করবেন? সরকারের সম্মতিক্রমে যখন পোশাক পরিবর্তন হয়েছে, ব্যারাক নির্মাণ হবে, তার শ্রেণী বিভাগ হবে, কর্তব্য হবে, কোন অস্ত্র ব্যবহার করবেন সেটা হবে, তারপরে বাসগৃহ নিয়মকানুন সম্পর্কে প্রণয়ন করবেন। এছাড়াও পুলিশের গুপ্ত সংবাদ, পুলিশের ভিতরে যে গুপ্ত সংবাদ আদান প্রদান, কর্তব্য পরিদর্শন, পুলিশ বাহিনীর দক্ষতা ইত্যাদি প্রভৃতি নিয়মকানুন প্রণয়ন করবেন ইন্সপেক্টর জেনারেল। ইন্সপেক্টর জেনারেল কার অনুমতি নিয়ে করবেন? সরকারের সম্মতিক্রমে। সরকারের সম্মতির বাইরে কিছুই করা যায় না। আপনারা জানেন এই আইনের সর্বময় ক্ষমতার মালিক সরকার। স্ব ধর্মে যা বলে আপনি ধর্মের কাছে ধর্মের কাজ করবেন, আইনের কাছে আইনের কাজ করবেন, ইডারটা ওটাই বাধা ফেলাবেন না। ঠিক আছে? এখন আসেন মূল পড়া আমার আপনার যেটা আসবেন, 7 পড়ে আসলেন, এরপরে 7-এর পরে এই যে 9, 10 বুঝে লিখবেন, আন্দাজে 10 বারবার লিখবেন না, শাস্তির আগে পরে যখন লেখবার দেবেন যদি ওইটি লেখেন আলাদা কলাম করে বুঝা দেবেন যে এই 10 আর এটা নিষেধ করার পরেও তিনি ওই ব্যবসা বা অমুক চাকরি পুলিশ সদস্য করার কারণে তার বিরুদ্ধে আনিত অভিযোগ 7, 29। ঠিক আছে? আর যে 7, 29, 10 আর 110 না লেখেন তাহলে আর সমস্যা হবে না। এখন আসেন অতিরিক্ত পুলিশ, স্পেশাল পুলিশ যেটা আমাদের অহরহ আসে, অতিরিক্ত পুলিশ, পুলিশ আইনের 13, 14, 15। এখন আর থাকতে পারে 14-র ক, খ, এগুলো কি করবেন? ওগুলো আপনার চিন্তা করার বিষয় নাই। জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগের ক্ষমতা। 13 ধারা বলছে জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগের ক্ষমতা। তাহলে জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগ করবেন কোনো ব্যক্তির আবেদন ক্রমে। এই কাজটা চাইলেই করতে পারে না। যদি কোনো ব্যক্তি আবেদন করেন তাহলে জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারেন। কোনো শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্তে কাজ কি জন্য করা হবে? কোনো একজন লোক আবেদন করলে তার বাসায় বাজার করে দেওয়ার জন্য কিন্তু অতিরিক্ত পুলিশ না। কি জন্য? উক্ত ব্যক্তি আবেদন করছে, শান্তি শৃঙ্খলা নির্মিতের জন্য, এবং ম্যাজিস্ট্রেট যদি নির্দেশ দেয়, ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলেই তখন পুলিশ সুপারিনটেন্ডেন্ট অতিরিক্ত পুলিশ নিয়োগ দেবেন। তাহলে গল্পে বলি, যদি কোনো ব্যক্তি আবেদন করে, আবেদনটা কিরকম? তার এলাকার শান্তি শৃঙ্খলা ব্যাপক অবনতি হচ্ছে, এই বিষয়ে আবেদন করলো। তার আবেদন পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট দেখা গেলো নির্দেশ দিল, ঠিক আছে ওইখানে অতিরিক্ত পুলিশ নিয়োগ দেন। কেন ম্যাজিস্ট্রেট নির্দেশ দেবে? কারণ ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ের ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রণাধীন পুলিশ সুপার কিছুক্ষণ আগেই কিন্তু পড়ে আসছেন। ঠিক আছে? তিনি নির্দেশ দেবেন
দেওয়ার পরে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগ দেবে। এর বিষয়ে নিচে আর যাব না। 14 দ্বারা বলি, অতিরিক্ত পুলিশ নিয়োগে আইজিপির ক্ষমতা। এবার কার ক্ষমতা? প্রথমটা ছিল পুলিশ সুপার, এবার আইজি আসেন। অতিরিক্ত পুলিশ নিয়োগে আইজির ক্ষমতা। এই অতিরিক্ত পুলিশ কিন্তু আমি আর আপনি, যেমন আমাদের ব্যাটালিয়নে চাকরি করে ওরা ভালো বোঝে অতিরিক্ত পুলিশ কার পায়, কখনো সকালে এই জায়গা বিকালে আরেক জায়গা। ঠিক আছে, ব্যাটালিয়ন চাকরি করার সৌভাগ্য আছে, আলহামদুলিল্লাহ খুশি হয়েছে। তাহলে 14 দ্বারা অতিরিক্ত পুলিশ নিয়োগে আইজিপির ক্ষমতা। রেল, খাল বা কোনো কলকারখানা স্থাপন হলে, যেখানে রেল লাইন তৈরি হবে, যেখানে খাল খনন করবে, অনেক বড় অনেক শ্রমিক কাজ করে, কলকারখানা স্থাপিত হলে, আপনারা জানেন সরকারি অনেক কলকারখানা আছে, সিংহভাগই মনে হয় খুলনায় আছে, সরকারি কলকারখানা, অনেক সরকারি জুট মিল আছে। এরকম স্থানে যখন অধিক সংখ্যক লোক কাজ করবে, ওখানে যদি শান্তি শৃঙ্খলার অবনতি হয়, সরকারের অনুমতি করবে ইন্সপেক্টর জেনারেল বা ওইখানে যারা দায়িত্বপ্রাপ্ত লোকজন আছেন, ম্যানেজার, চেয়ারম্যান, বোর্ডের কার্যক্রমের প্রধান নির্বাহী, এরকম পদ থাকে না, এই সমস্ত লোক যদি আবেদন করে বা সরকার যদি সরকারের অনুমতি ক্রমে উক্ত স্থানে রেল, কলকারখানা, খাল খননের স্থানে অতিরিক্ত পুলিশ নিয়োগ দেন ইন্সপেক্টর জেনারেল। কিরা নিয়োগ দেন? ইন্সপেক্টর জেনারেল। 15 দ্বারা উপদ্রব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং ব্যয়ভার সংক্রান্ত নিয়মাবলী। আপনাদের মনে হয় ব্যয়ভার আসবেন কিনা জানি না, এখানে তো ব্যয়ভার সম্পর্কে সুন্দর একটা কথা আছে, পরের ক্লাসে বলবো, আগে এটা শেষ করে নিই। যদি আপনারা বলেন তাহলে এই ব্যয়ভার সম্পর্কে গল্পের মতো আছে। উপদ্রব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং তার ব্যয়ভার সংক্রান্ত নিয়মাবলী। উপদ্রব এলাকা কিরকম? সরকার ইচ্ছা করিলে সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ পূর্বক, সরকার ইচ্ছা করলে সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ পূর্বক যে কোনো পদ্ধতিতে কোনো নির্দিষ্ট এলাকায় উপদ্রব বা বিপজ্জনক এলাকা বলে ঘোষণা করিতে পারেন। উপদ্রব এবং বিপজ্জনক এলাকা বলে ঘোষণা করতে পারেন। উপদ্রব আর বিপজ্জনক এলাকা কি? দেখেন, দুই পক্ষের লোক একই স্থানে যখন মিছিল, মিটিং, সমাবেশ ডাকে, তখন কি ওটা একটা বিপজ্জনক না? শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না? এরকম। এছাড়াও দেখেন, ওই যে করোনা হয়েছিল, করোনা হওয়ার পরে সরকার কি করে, ওই করোনা হয় তারপরে ওই যে 144 জারি করে, যেটা শান্তি শৃঙ্খলা নষ্ট, এরকম। এছাড়া প্লাবন এলাকা, অনেক বন্যা হচ্ছে, ওই এলাকায় মানুষগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ওই এলাকাকে উপদ্রব বা বিপজ্জনক এলাকা ঘোষণা করবে। ওখানে কোনো সাধারণ নাগরিক বা স্থানীয় লোক ছাড়া অন্য কোনো লোক যাবে না, কারণ বন্যায় এতই ক্ষয়ক্ষতি হচ্ছে, যদি অন্য সাধারণ লোক যায়, যারা বসবাস করে তারা এমনি কষ্টে থাকে, আপনি যা ক্যামেরা, অডিও, ভিডিও করবেন, তাদের তথ্য নিতে যাবেন, তাদের ঘর বাড়িতে চুরি করবেন, দরকার নাই। সরকার কি করলো? উপদ্রব বিপজ্জনক এলাকা ঘোষণা করে অতিরিক্ত পুলিশ নিয়োগ দিয়ে দিল, যাতে ওখানে সাধারণ জনগণ বা ওই স্থানীয় লোকজন ছাড়া অন্য কেউ প্রবেশ না করে। এইগুলোকে বলা হয় উপদ্রব বা বিপজ্জনক এলাকা। এটা সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে করে। 144 যেমন করে মিছিল মিটিং বন্ধ করে, ওখানে কিন্তু পুলিশ মোতায়েন নেওয়া যায়, কারণ যেন সমাবেশে মিছিল মিটিং না হয়, মানে মারামারি, শান্তি শৃঙ্খলা, দাঙ্গা হাঙ্গামা না হয়। তাহলে এখন অতিরিক্ত পুলিশ যখন লিখবেন, তখন লিখবেন 13, 14, 15, নিচে লিখবেন 13, 14, 15, এই সংজ্ঞাগুলো আসবে। সংজ্ঞার পত্রে কিভাবে লিখবেন? এই 13 ধারাতে লিখবেন, পুলিশ সুপারের অনুমতি ক্রমে যদি কোনো ব্যক্তি আবেদন করে ম্যাজিস্ট্রেটের নির্দেশে রেল, কলকারখানা, তো ঠিক আছে, সরকার উপদ্রব এলাকা ঘোষণা করলে উক্ত স্থানে যে সমস্ত পুলিশ নিয়োজিত করা হয় তাকে অতিরিক্ত পুলিশ বলে। এমন করে বলবেন, 3 থেকে 3 কথা নেবেন। একটাতে যদি 10টা করে কথা নেন তাহলে অনেক বড় সংজ্ঞা হয়। আর প্রশ্ন ধরন বুঝে, যদি একটাই সংজ্ঞা থাকে, সংজ্ঞাতে যদি 5 নাম্বার থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একটু বেশি করে লিখবেন। আর যদি দেখেন 5 নাম্বার, এই পাশে হলো 2, ওই পাশে 3, তখন অবশ্যই এটা কম করে লিখবেন, ওই পাশে একটু বাড়ায় লিখবেন। আমাদের হলো লেস যুক্ত প্রশ্ন, 5টা প্রশ্ন আসবে, 5টা থাকবে ক খ বা 1, 2, 5টার ক খ থাকে, ক খর সাথে 2, এটার সাথে আবার 2 করে। সুতরাং প্রশ্ন নাম্বার দেখে উত্তর করবেন এবং সময় কালক্ষেপণ করে লিখবেন। এখন আসেন স্পেশাল পুলিশ। এই স্পেশাল কিন্তু পুলিশ সাধারণ জনগণ। মূল মনে রাখবেন, অতিরিক্ত পুলিশ হলেন আমি আর আপনি, স্পেশাল পুলিশ হলেন সাধারণ জনগণ। স্পেশাল পুলিশ কি জন্য নিয়োগ করা হয়, কে নিয়োগ করে, কার আবেদন করে নেওয়া হয়?
এই সমস্ত প্রশ্নের উত্তর এখন আপনাদের সাথে বলবো। তাহলে এই স্পেশাল পুলিশ কে নিয়োগ করেন? এর স্পেশাল পুলিশ নিয়োগ কার আবেদন ক্রমে করা হয়? আগে আবেদনে যাই। আবেদন হচ্ছে ইন্সপেক্টরের নির্মে নয় এমন পুলিশ অফিসার আবেদন করে। ইন্সপেক্টরের নির্মে নয় এমন পুলিশ অফিসারের আবেদন ক্রমে কোনো স্থানে বেআইনি জনতা বা দাঙ্গা হাঙ্গামা হতে পারে, ব্যাপক শান্তিভঙ্গের সম্ভাবনা থাকে। কোনো স্থানে দাঙ্গা হাঙ্গামা, বেআইনি সমাবেশ, ব্যাপক শান্তিভঙ্গের সম্ভাবনা থাকে। 1952 সালে চোরাচালান প্রতিরোধ আইনে অপরাধ সংগঠন হয়। 1952 সালের চোরাচালান প্রতিরোধ আইনে অপরাধ সংগঠন হয়। আসেন 14 ধারায় বলছে, 17 ধারায় বলছে স্পেশাল পুলিশ। এই স্পেশাল পুলিশ কি কারণে নিয়োগ দেয়? ব্যাপক বেআইনি, যে স্থানে বেআইনি জনতা বা দাঙ্গা হাঙ্গামা, আপনারা জানেন বেআইনি সমাবেশ আমরা ভালো করে পড়ছি বা সবাই জানি বা পড়ব, যেখানে বেআইনি সমাবেশ হওয়ার সম্ভাবনা থাকে, দাঙ্গা হওয়ার সম্ভাবনা থাকে, তারপরে ব্যাপক শান্তিভঙ্গের সম্ভাবনা থাকে, যুক্তিসঙ্গত কারণও নাই। এবং 1952 সালে চোরাচালান প্রতিরোধ আইনে চোরাচালান এতইভাবে বাড়ছে যে স্থানীয় পুলিশ দ্বারা, স্থানীয় যে লোকাল থানার পুলিশ দ্বারা উক্ত উক্ত অপরাধ মোকাবেলা করা পুলিশের জন্য আর সম্ভব না। পুলিশের জন্য সম্ভব না হয়, পুলিশের ইন্সপেক্টর জেনারেলের নির্মে নয় এমন ব্যক্তির আবেদন ক্রমে স্থানীয় লোকের মধ্য থেকে জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক, জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা এদেরকে নিয়োগ দিয়ে থাকে। স্পেশাল পুলিশ কাদের নিয়োগ দিয়ে থাকে? সাধারণ জনগণের মধ্যে থেকে স্পেশাল পুলিশ নিয়োগ দিয়ে থাকে। এই স্পেশাল পুলিশ যখন দায়িত্ব কর্তব্য পাবেন তখন সাধারণ পুলিশের মতোই দায়িত্ব কর্তব্য পালন করবেন এবং সুযোগ সুবিধার অধিকারী হবেন। তাহলে স্পেশাল পুলিশ নিয়োগের ক্ষমতা কার? স্পেশাল পুলিশ নিয়োগ করে জেলা ম্যাজিস্ট্রেট। কি কারণে নিয়োগ করে? বেআইনি সমাবেশ, দাঙ্গা হাঙ্গামা, ব্যাপক শান্তিভঙ্গের সম্ভাবনা থাকে। এছাড়াও 1952 সালে চোরাচালান প্রতিরোধ আইনের অপরাধ সংগঠন হতে থাকে। এছাড়াও কি হয়? অপরাধ সংগঠন ছাড়াও স্থানীয় যে পুলিশ আছে ওই পুলিশ দিয়ে এই অপরাধগুলো মোকাবেলা দমন করা সম্ভব না। সেই ক্ষেত্রে অতিরিক্ত স্পেশাল পুলিশ নিয়োগ দেবে। আবেদন করছিল ইন্সপেক্টরের নির্মে নয় এমন পুলিশ অফিসার। তার আবেদনের উপর ভিত্তি করে এই স্পেশাল পুলিশ নিয়োগ দেওয়া হয়। এই লগিল 17 ধারা 18 ধারা। স্পেশাল পুলিশের কর্তব্য: স্পেশাল পুলিশ কর্মচারী সকল ক্ষমতা, দায়িত্ব, সুযোগ সুবিধার অধিকারী হবেন। পুলিশ বাহিনীর ন্যায় অপরাধ শান্তি শৃঙ্খলার জন্য থাকবেন, কার্যক্রম করবেন। তাহলে পুলিশের কর্তব্য কেমন? স্পেশাল পুলিশের কর্তব্য: স্পেশাল পুলিশ কর্মচারীর সকল ক্ষমতা, দায়িত্ব, সুযোগ সুবিধার অধিকারী হইবেন এবং পুলিশ বাহিনীর ন্যায় অপরাধ দমন, শান্তি শৃঙ্খলা জন্য কর্তব্য পালন করবেন। তাহলে দেখেন যখন নিয়োগ পাওয়ার পর স্পেশাল পুলিশের কি ক্ষমতা, কর্তব্য, দায়িত্ব, সুযোগ সুবিধা, পুলিশের ন্যায় অপরাধ দমন এবং শান্তি শৃঙ্খলার জন্য কার্যক্রম পরিচালনা করবেন। কি জন্য নিয়োগ দেওয়া হয়েছে ভালোই জানেন, 17 ধারায়। ওই কার্যক্রমগুলো ওরা অব্যাহত রাখবে বা চলমান রাখবে। এইবার আসেন 19 ধারা, স্পেশাল পুলিশের কর্তব্য অবহেলা করার দণ্ড। এই স্পেশাল পুলিশ নিয়োগ পেলেন 17 ধারায়। 18 ধারায় আপনার দায়িত্ব, কর্তব্য, সুযোগ সুবিধা নিলেন, কিন্তু আপনি কর্তব্য পালন করতেছেন না, অবহেলা করলেন, তাহলে আপনার শাস্তির ব্যবস্থা আছে এই 19 ধারায়। এই 19 ধারায় কোন পুলিশের শাস্তি? স্পেশাল পুলিশের শাস্তি। তাহলে 19 ধারায় কোন পুলিশের শাস্তি? স্পেশাল পুলিশের শাস্তি। এখন আসেন 20 ধারায় কি বলছে, অতটুকু মনে রাখেন। এই 20 ধারায় যে 19 ধারায় যে স্পেশাল পুলিশের শাস্তি দেবে, এ কারা দেবে? এইটা কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতে অনধিক বিচার করে তাকে জরিমানা করবে। স্পেশাল পুলিশ নিয়োগ হওয়ার যদি কোনো কারণে কর্তব্য অবহেলা করে, তাহলে তার দায়িত্ব যদি গাফলতি করে, ম্যাজিস্ট্রেট আদালত তার বিচার কার্যক্রম করে তাকে 50 টাকা পর্যন্ত জরিমানা করবে। এখন আসেন 20 ধারা। 20 ধারা কি বলছে? স্পেশাল পুলিশের ক্ষমতা প্রয়োগের আওতায়। এই যে স্পেশাল পুলিশ নিয়োগ দিলেন, ওর কিন্তু নির্দিষ্ট একটা ক্ষমতা, দায়িত্ব দিয়েছে। এর বেশি ক্ষমতা, এর এখতিয়ারের বাইরে ক্ষমতা ও প্রয়োগ করতে পারবে না। পুলিশ হয়েছে বলেই যে স্পেশাল পুলিশ হয়েছে বলে যে অন্যান্য ক্ষমতা আছে তা না। ওর নির্দিষ্ট ক্ষমতা দেওয়া আছে, ওই ক্ষমতার বাইরে অন্য কোনো ক্ষমতা প্রয়োগ করতে
পারবে না। এই হলো নিয়ন্ত্রণ। যেমন গ্রেপ্তারের নিয়ন্ত্রণ 50, গ্রেপ্তারের নিয়ন্ত্রণ ফৌজদারি কার্যবিধানের 50, তল্লাশির নিয়ন্ত্রণ করছে 97। ঠিক আছে, এগুলো এক জিনিস না, মানে নিয়ন্ত্রণ করে আপনি যাতে বেপরোয়া না হয়ে যান, আপনি বেপরোয়া না হই এই জন্যই। এরপর আসেন 22 ধারা। 22 ধারা সকল পুলিশ সর্বদাই কর্তব্য এবং পুলিশ অফিসার হিসাবে আখ্যায়িত। তাহলে সকল পুলিশ সর্বদাই কর্তব্য বলে বিবেচিত, পুলিশ অফিসার হিসাবে আখ্যায়িত। তাহলে আমরা কি হিসাবে আখ্যায়িত হলাম? পুলিশ অফিসার হিসাবে আখ্যায়িত। এই পুলিশ অফিসার হিসাবে পিআরবির কত আছে? 1 খ সংজ্ঞা, 2 2 বা 1 খ, ওখানে বিভিন্নভাবে বিভিন্ন বইতে থাকে। তাহলে আমি জানি 1 খতেই পুলিশ অফিসার, প্রত্যেক সদস্যই পুলিশ অফিসার, সকল পুলিশ সর্বদাই কর্তব্য অন ডিউটি বলে গণ্য হবে বা বিবেচিত হবে। ঠিক আছে, এতটুকু, এর বেতন বোঝার কিছু নাই। এখন আসেন পুলিশ বাহিনী, পুলিশ কর্মচারীর কর্তব্য, আমার আপনার কি দায়িত্ব এবং কর্তব্য সেই সম্পর্কে বলবো। এইখানে অনেক ছোট করে দেওয়া আছে, লেখার সময় আরো ছোট করে লিখবেন, এতে আপনাদের কাজে লাগবে। পুলিশ পুলিশ কর্মচারীর দায়িত্ব কর্তব্য কি? পুলিশ কর্মচারীর দায়িত্ব কর্তব্য কি? পুলিশ অফিসার কি কি ধরনের দায়িত্ব কর্তব্য পালন করে থাকেন আইনের আলোতে ব্যাখ্যা করেন। এই ব্যাখ্যা আসলে পরে এই দায়িত্ব লিখবেন। এছাড়াও কিছু দায়িত্ব কর্তব্য থাকে, সেগুলো লিখবেন। যেমন 25 ধারা আপনি হেফাজতে নেবেন, 30 ধারা আপনি ওই করলেন, ওই লাইসেন্স দিলেন, এরকম বেশ কিছু ধারা আছে। ঠিক আছে, এগুলো আপনি এই সামনে পড়লে পাবো। আসেন পুলিশ কর্মচারীর কর্তব্য, নিম্নলিখিত কর্তব্য পুলিশ কর্মচারীর কর্তব্য বলে বিবেচিত হবে। নাম্বার 1, আপনাদের মুখস্থ করা লাগবে না, খালি দেখবেন আর শর্ট করে রাখবেন। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল বৈধ আদেশ দ্রুত পালন ও কার্যকারী করা। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সকল প্রকার বৈধ আদেশ দ্রুত পালন ও কার্যকারী করা। ঊর্ধ্বতন কর্মকর্তার বৈধ আদেশ দ্রুত পালন ও কার্যকারী করা, এবং ছোট করবেন। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল বৈধ পরোয়ানা জারি ও দ্রুত কার্যকরী করবেন। পরোয়ানা দেখছেন, দেন এটা পরোয়ানা। তাহলে পরোয়ানা কি পাইছেন? গ্রেপ্তারি পরোয়ানা পান, তল্লাশি পরোয়ানা পান, ক্রোকি পরোয়ানা পান, তারপরে হুলিয়া জাতীয় পরোয়ানা পান। এগুলো কি জারি করবেন। তাহলে কি? উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সব ধরনের বৈধ পরোয়ানা জারি ও দ্রুত কার্যকারী করবেন। সর্বসাধারণের শান্তি রক্ষা সম্পর্কিত সংবাদ, সংগ্রহ, যথাস্থানে তাদের রিপোর্ট দান করা। সর্বসাধারণের শান্তি রক্ষা সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা, যথাস্থানে তা রিপোর্ট করা। এই যে 24-এর 23-এর 3 যেটা লেখেন, এই সেই কথাটা। সংবাদ সংগ্রহ করবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে তা জানাবেন। 23-এর 4, কোনো অপরাধ সংঘটিত হইতে দেখিলে, উহার আশঙ্কা হইতে থাকিলে অপরাধ প্রতিরোধ ও নিবারণ করবেন। কোনো অপরাধ সংগঠন হতে দেখছেন বা হওয়ার সম্ভাবনা আছে, কি করবেন? প্রতিরোধ এবং নিবারণ করবেন। এটা পুলিশের দায়িত্ব কর্তব্য। 5, সর্বসাধারণ বিরক্তিকর কাজ পাবলিক নুইসেন্স নিবারণ করা। সর্বসাধারণের বিরক্তিকর, যেমন গণ উপদ্রব ও সর্বসাধারণের বিরক্তিকর কাজ পাবলিক নুইসেন্স নিবারণ করা। অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান ও উদ্ঘাটন করা। অপরাধীকে বিচারতে আদালতে সোপর্দ করা। আইনসঙ্গতভাবে গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা। 24 ধারা আসেন, এগুলো সাধারণ জিনিস, আলোতে ভালো করে পড়ি। 23-এর উল্লেখযোগ্য কথা মনে রাখবেন। উপরোক্ত কর্তব্য সমূহ পালন করার জন্য পুলিশ কর্মকর্তা যে কোনো সাধারণ সরাইখানা, সে কি সারবখানা, জুয়ার আড্ডা এবং সন্দিগ্ধ এবং উচ্ছৃঙ্খল চরিত্রের ব্যক্তিদের কি সমাগম স্থানে বিনা পরোয়ানায় প্রবেশ পারিবেন এবং তথায় কি আছে না আছে তা পরিদর্শন করতে পারবেন। তাহলে কি করবেন? সরাবখানা সম্পর্কে জানা নাই। জুয়ার আড্ডা সন্দিগ্ধ বা উচ্ছৃঙ্খল চরিত্রের ব্যক্তিদের, তাহলে আমরা এই কাজগুলো কিন্তু করি। জুয়ার আড্ডা দেখবেন, বিনা পরোয়ানায় ধরে নিয়ে আসবেন। ঠিক আছে, তারপরে কি করবেন? ও সন্দিগ্ধ বা উচ্ছৃঙ্খল চরিত্রের লোক,
এদের আপনারা কি করবেন, বিনা প্রণয়তে প্রবেশ করবেন, বিনা প্রণয় প্রবেশ করিয়া সেখানে কি কি আছে পরিদর্শন করে দেখবেন। এরপর আসেন 24 হলো উল্লেখযোগ্য কথা, যে কোনো পুলিশ অফিসার বা কর্মচারী যে কোনো কর্তব্য সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করা। মানে যে কোনো পুলিশ অফিসার, আমি আপনি যে কেউ হতে পারি, এরকম দ্বারা কি পুড়িয়ে পড়ছেন কি পড়ছেন না আগে বলে দেয়, তারপরে শোনেন। যে কোনো পুলিশ কর্মকর্তা কোনো অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। আপনি এই যে দেখেন, যখন 190 ধারায় মামলা রুজু হয়েছে, কিভাবে হয়েছে, যদি কোনো ব্যক্তি নালিশ করে সেইভাবে জানে। ওই যে তল্লাশি পরোয়ানা, আদালত যদি সংবাদ পায় জানতে পারে সেই সময় কার্যক্রম করে, আদালত কিভাবে জানে? এই যে পুলিশ বলে, জনগণ বলে, সংবাদ দিতে বাধ্য, পড়ছেন না, এরকম কিছু। তাহলে যে কোনো পুলিশ অফিসার বা কর্মচারী কোনো অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করছে, যেখানে এই অপরাধ বা এই মামলার বিষয়গুলো ওনার ম্যাজিস্ট্রেটের নিকট বলে। তো এবং ওই পুলিশ অফিসার কি করে, অবহিত করে। এবং যে কোনো অপরাধী ব্যক্তির প্রতি, এই পুলিশ অফিসার যে কোনো অপরাধী ব্যক্তির প্রতি কি বলে, স্যার সমন দেন, স্যার ওর নামে সমন দেন, ওর নামে ওয়ারেন্ট দেন, বা খানা তল্লাশি পরোয়ানা দেন, এই অন্যবিধি আইন প্রণয়নের জন্য আবেদন করতে পারে। পুলিশ অফিসার কি করছে, আবেদন করছে। যদি কোনো পুলিশ অফিসার অপরাধ সম্পর্কে সংবাদ পায়, জানতে পারে বা করার সম্ভাবনা আছে, তাহলে কি করে, পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে অবহিত করে এবং ম্যাজিস্ট্রেট নিকট চায় যে আপনি আমাদেরকে সমন দেন, যাতে আপনার কাছে উপস্থাপন করতে পারি, পরোয়ানা দেন, ধরে নিয়ে এসে উপস্থাপন করব, অথবা খানা তল্লাশির জন্য পরোয়ানা দেন, ওর বাসায় যা খানা তল্লাশি করে ওই বস্তু দ্রব্য মালামাল নিয়ে আসি। ঠিক আছে, এই কথাগুলো পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে অবহিত করে। এরপরে ধারা আছে কম, ধারা 25 থেকে শুরু করে ধারা আর মাত্র আছে 25 থেকে 34, সেখানে তেমন গুরুত্বপূর্ণ না। আজকে